দেখো, আমাদের সেদিন একটু বাকি ছিল ফ্লেম রিটার্ডেন্ট এন্ড ফ্লেম রিটার্ডেন্সি। এটা তো এটা তো হয়েছে আমাদের। ফ্ল্যামেবিলিটি কাকে বলে, ফ্ল্যাম রেসিস্টেন্স কি, যে ফ্ল্যামেবিলিটি যেটা দ্রুত পুড়ে যাবে, ফ্ল্যাম রেসিস্টেন্স হচ্ছে যেটা আস্তে পুড়বে, অর্থাৎ যেটা রেসিস্ট করবে, বাধা প্রদান করবে পুড়ে যাওয়া থেকে। ইত্যাদি নানা প্রকার সংজ্ঞা ছিল, ফ্যাক্টরস ছিল। উল আমরা দেখছি নর্মালি জেনারেলি হেরিডিক্যালি তারা তো জন্ম থেকেই একটু ফ্ল্যাম রিটার্ডেন্ট। এছাড়াও বিভিন্ন ম্যানমেড ফাইবার যেমন কেভলার বা এই গোত্রীয়, এরা সাধারণত জন্ম থেকেই বলবো যে ফ্ল্যাম রিটার্ডেন্ট। এরপরে ফ্লেম রিটার্ডেন্টস এর ক্ষেত্রে কিভাবে আগুনটা ধরবে সেটি পড়েছি, মেকানিজম অফ কম্বুশন, যে হিট, অক্সিজেন এবং সুইটেবল ফুয়েল, এই তিনটা জিনিস যদি থাকে তো প্রথমে যখন কোনো কাপড়কে হিট করা হবে তাহলে সেটির হিট হবে আস্তে আস্তে, হিট হতে হতে সেটি তার হিটের কারণে পাইরোলাইসিস টেম্পারেচারে চলে যাবে। পাইরোলাইসিস টেম্পারেচারে গেলে সেখানে নন ফ্লামেবল গ্যাসেস, তারপর চার ফর্ম করবে রেসিডিউ যেটা, এবং লিকুইড কনডেন্সেট অর্থাৎ ফ্ল্যামেবল গ্যাস সমূহ উৎপন্ন করবে। তো এটাকে আরো যদি তাপ প্রদান করা হয়, এই স্টেজের ফ্ল্যামেবল গ্যাস প্লাস অক্সিজেন তো থাকছেই সাথে, আর উৎপন্ন করলে সবকিছু মিলে সেটি তার কম্বুশন টেম্পারেচারে পৌঁছে যাবে, অর্থাৎ টিসি তে পৌঁছে যাবে। তো টিসি তে যখন পৌঁছে যাবে তখন এই ফ্ল্যামেবল গ্যাস প্লাস অক্সিজেন প্লাস হিট সবকিছু মিলেই আসলে এই কম্বুশনটা ঘটাবে। তো যখন এই কম্বুশনটা হবে, তখন এটি তাপোৎপাদী বিক্রিয়া। কম্বুশনটা হলে তখন সেখান থেকে লাইট উৎপন্ন হবে, সেখান থেকে ফ্ল্যামেবল গ্যাস উৎপন্ন হবে, ঠিক আছে, এবং হিট উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে এই লাইট তো কাজে লাগছে না সেভাবে, আমাদের অনেক সময় কাজে লাগে, কিন্তু এই হিট যেটা থাকছে সেটি কিন্তু পরবর্তীতে যে ফাইবার গুলো রয়েছে সেটাকে কিন্তু টেম্পারেচার রাইজ করছে, ফলে সেটিও পাইরোলাইসিস টেম্পারে পৌঁছাবে, ফ্লামেবল গ্যাসে পৌঁছাবে, কম্বুশন টেম্পারেচারে পৌঁছাবে। তাহলে আলটিমেট কি হচ্ছে, আমরা যদি ওই যে একবার আগুন ধরাই দেই তাহলে কাঁচা জিনিসও সাথে পুড়ে চলে যায় কিভাবে, এই যে এটি যখন টেম্পারেচার রেইজ করছে এটি কিন্তু উৎপন্ন টেম্পারেচার পরবর্তীগুলোকে রেইজ করছে, ফলে আস্তে আস্তে সবগুলি পুড়ে যাচ্ছে। তো এভাবে কম্বুশনটা হয়, এখানে কিছু ফ্রি রেডিকেল উৎপন্ন হয় যার কারণে বিক্রিয়াটা প্রলং হয়ে থাকে। তো আমরা যদি এটাকে বন্ধ করতে চাই তাহলে যে কোনো একটা উপাদানকে যদি কোনোভাবে এখান থেকে রিমুভ করতে পারি, অথবা হিট পাচ্ছে না, যেমন একটা ফ্লেম রিটার্ডেন্ট ফেব্রিক তৈরি করা হলো, তার সারফেসে হচ্ছে একটা কোটিং দেওয়া আছে, তো যে কোটিংটা কি করছে, হিটটাকে ভিতরে পৌঁছাতে দিচ্ছে না, অর্থাৎ ভিতরে যে ফাইবারটা রয়েছে সেই ফাইবারটার টেম্পারেচারটাকে বাড়াতে দিচ্ছে না। তাহলে সেটা আর তো, যদি টিপি বা টিসিতে না পৌঁছায় তাহলে তো আর আগুন ধরবে না। এভাবে যে কোনো একটাকে যদি আমরা, অথবা এমন একটা হিট হচ্ছে কিন্তু সেখানে কোনো অক্সিজেন নেই, হ্যাঁ, সেখানেও কিন্তু আগুন ধরবে না। লাইক, তো একটা যে কোনো প্যারামিটারস কে আমরা যদি মানে সাইলেন্ট করে দিতে পারি, রিমুভ করে দিতে পারি, অ্যাবসেন্ট করতে পারি, তাহলে সেখানে কিন্তু আগুন ধরবে না। দেখো, ফ্লেম প্রুফ এবং ফ্লেম রিটার্ডেন্ট কিন্তু দুটো আলাদা জিনিস। ফ্লেম প্রুফ মানে যেটা আগুন ধরবেই না, ফ্লেম রিটার্ডেন্ট মানে হচ্ছে আগুন ধরবে বাট দেরিতে, অনেক দেরিতে। ওকে, রেট অফ বার্নিং আমরা দেখেছিলাম। আজকে যেটি পড়বো সেটি হচ্ছে যে টেস্ট মেথড, যে আমরা ওয়েট প্রসেসিং টেকনোলজি যারা পড়ি বা তারা সাধারণত ফ্লেম রিটার্ডেন্ট ফেব্রিক কিভাবে ফিনিশ করা হয় এই ফিনিশ গুলো পড়ি বা এগুলো নিয়ে কাজ করি, বিভিন্ন প্রজেক্ট হয়। তো প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন হচ্ছে এই টেস্টটা আমরা কিভাবে করব। এই ফেব্রিকটা, মনে করো তুমি একটা স্টাডি করলা, স্টাডি করে একটা স্যাম্পল বানাইলা, স্যাম্পল বানানোর পর এখন তোমার কাছে মনে হলো যে এটা কি আসলে ফ্লেম রিটার্ডেন্ট হয়েছে কিনা, এটা তো দেখা দরকার, তাই না? তো এই আসলেই ফ্লেম রিটার্ডেন্ট হয়েছে কিনা সেজন্য আমাদের টেস্ট দরকার। তো নর্মালি আমরা বেসিক কনসেপ্ট কি বলে, যে আগুন ধরাই দেবো, ও ব্যাটা যদি পুড়ে যায় তাহলে সেটা ফ্লেম রিটার্ডেন্ট হয়নি, আর না পুড়লে সেটা ফ্লেম রিটার্ডেন্ট হয়েছে, তাই তো? তো এটাকেই একটু যদি আমরা একটু সিস্টেমের মধ্যে আনি তাহলেই কিন্তু সেটা মেথড হয়ে যাবে। তো এখানে প্রথম টেস্টটা যেটি আমরা দেখছি ভিজুয়াল টাইমিং টেস্ট। ভিজুয়াল টাইমিং টেস্টটা হচ্ছে কি, যে কতখানি পুড়ে যাচ্ছে সেটা আমরা দেখবো। দেখো এখানে দুটো ছবি দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বোধহয়। বলা হচ্ছে এ ফেব্রিক স্ট্রিপ ইজ সাসপেন্ডেড ভার্টিক্যালি অ্যান্ড ইগনিটেড ফ্রম দ্য বটম ইটস
the rate of flame speed is determined. Okay, the Fabry's resisting rating is by 2 into T. কত সময় কতটুকু পুড়ে যাচ্ছে সেইটা T দিয়ে গুণ করে আমরা সাধারণত করি। যেমন হয় T is the time burn to strip 100 into 1.5 ফেব্রিক, অর্থাৎ ফেব্রিকের লেন্থ এবং উইথ হবে 100 ইঞ্চি by 1.5 ইঞ্চি in kept into the burner 12 second have vertically. সহজ কথা, এখানে আমরা যে দুটো স্যাম্পলের ছবি দেখতে পাচ্ছি, দুটো স্যাম্পল সেম সাইজের স্যাম্পল বা একটা, কারণ কম্পেয়ার তো করতে হবে, মানে ফ্লেম রিটার্ডেন্ট ফেব্রিক, তুমি যে ফেব্রিকটাকে ট্রিটমেন্ট করছো সেই ফেব্রিকটার একটা স্যাম্পল, এবং তুমি যে নর্মাল ফেব্রিক মাদার ফেব্রিক সেটা একটা। তাহলে এই দুটোর মধ্যে তোমাকে কি করতে হবে, মানে কম্পারিজন করতে হবে, নাহলে তো বোঝা যাবে না। তাহলে দুটো স্যাম্পলকে তুমি কিরকম করে কাটবা, 100 ইন্টু 1.5 হিসেবে কেটে নিলা ভার্টিক্যালি, তারপর দুটিকে সেম ক্লাম্পে সেম ডিস্টেন্সে লাগালা। এরপর দুটো শিখা একই সময়, মানে গ্যাস শেখা হাতে ধরাইতে গেলে তো মানে দুজন দুইটা ধরাইতে হবে, তাই না? দুজন ফায়ার করে একসাথে ধরাইতে হবে, তাও সেটা আসলে একটু কম বেশি হয়ে যায়। তো যেহেতু সিস্টেম থাকে, একই সময় দুটো গ্যাস ফ্লেম যখন দেওয়া হবে, অর্থাৎ এখানে অনেকগুলো বিষয় দেখা হয়, যেমন আগুনটা ধরতে ফেব্রিকে কত সময় লাগছে, এটা এখানে দেখা হয় না, বাট অন্য টেস্টের ক্ষেত্রে দেখা হয়। এবং 12 সেকেন্ড বলছে না, 12 সেকেন্ড ভার্টিক্যালি কতখানি পুড়ে যাচ্ছে, 12 সেকেন্ড পর আমরা অফ করে দিব, মানে আগুন নিভিয়ে দিব, এবং সেখানে স্কেল দিয়ে দাগ টানবো, তাহলে নিচ থেকে উপর পর্যন্ত এটি কতখানি পুড়ে গেল। এখানে মনে করো এই পর্যন্ত তো আর পুড়বে না, এই পর্যন্ত আরেকটা এই পর্যন্ত, তাহলে কতখানি পুড়ে গেল। যেটা কম পুড়বে তাহলে সেটা কি বেশি রিটার্ডেন্ট, তাই না? আর যেটা বেশি পুড়বে রিটার্ডেন্ট না। ক্লিয়ার? তাহলে দুটো সেম স্ট্রিপে আমরা কি করছি, আগুন ধরিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এটি ছিল আমাদের ভিজুয়াল টাইমিং টেস্ট, এবং দেখব 12 সেকেন্ড যেহেতু আমরা ইউজ করছি। ওকে, এখন আসি হোপ টেস্ট। হোপ টেস্টটা কি? আমরা বোধহয় ওই যে দেখেছিলাম, এরকম এমব্রয়ডারি চাকতিগুলো আছে না আমাদের, এমব্রয়ডারি চাকতি, সেই এমব্রয়ডারি চাকতিতে কি আছে, একটা ফেব্রিক লাগানো আছে, তারপর এমব্রয়ডারি করি সুন্দর করে। এখন প্রশ্ন সেখানে, প্রশ্ন হচ্ছে এই এমব্রয়ডারি চাকতিতে যদি এক প্রান্তে আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? সে আগুনটা চারিদিকে স্প্রেড করে ছড়িয়ে যাবে, তাই কিনা? এখন এখানে দেখার বিষয় এই স্প্রেডটা কিরকম, কত দ্রুত হচ্ছে এবং কিরকম ভাবে চারপাশে ছড়িয়ে যাচ্ছে, বা কতটুকু এটা যদি একটা এরিয়া আমরা ক্যালকুলেট করি টোটাল, তাহলে এই এরিয়ার ভিতরে কতটুকু জায়গা তারা পুড়ে যাচ্ছে। বলা হচ্ছে ইন হুইচ দ্য রেশিও অফ ফ্লেম স্পিড ইজ ডিটারমাইন্ড ওভার দ্য ফেব্রিক মাউন্টেড অন এ সেমি সার্কুলার ফ্রেম, অর্থাৎ ফুললি সার্কুলার না। দ্য ফেব্রিক ইজ মাউন্টেড অন সেমি সার্কুলার ফ্রেম এন্ড ট্রাই টু ফেব্রিক ফ্রম ওয়ান সাইড, এক সাইড থেকে আগুন পুরো শুরু করে। দেন দ্য রেট অফ ফ্লেম স্পিড ইজ ডিটারমাইন্ড ওভার দ্য ফেব্রিক অফ দ্য সেমি সার্কুলার ফ্রেম, কত দ্রুত কয় সেকেন্ডে পুরোটা পুড়ে যাচ্ছে সেটা ক্যালকুলেট করা যায়, এবং কতটুকু এরিয়া পুড়ে গেল একটা নির্দিষ্ট সময়ে সেটা ক্যালকুলেট করা যায়। এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারি যে আমার যে স্যাম্পলটা রয়েছে সেটা ফ্লেম রিটার্ডেন্ট কিনা। ওকে, তাহলে এই দুটো টেস্ট গেল। আমাদের আরেকটি টেস্ট রয়েছে, সেটির নাম হচ্ছে STM-D1230 বা 94, সেটির সবচেয়ে পপুলার নাম হচ্ছে 45 টেস্ট। 45 টেস্ট নামকরণ কেন? এখানে যে স্যাম্পলটা টেস্ট করা হয়, এখানে দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করছে, সেজন্য এটাকে 45 টেস্ট বলা হয়। তো এখানে কি কি দেখা হয়, এজ অফ ইগনিশন বলা হচ্ছে হাউ ফাস্ট দ্য স্যাম্পল ক্যাচ দ্য ফাইবার, কত তাড়াতাড়ি আগুন ধরে, এখানে একটা গ্যাস ফ্লেম বা বার্নার রয়েছে। সেকেন্ডলি ফ্লেম স্পিড টাইম, অর্থাৎ দ্য টাইম টেক্স টু ফ্লেম স্পিড অফ দ্য সার্টেন ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত পুড়ে যেতে কি পরিমাণ সময় লাগছে, এটা দুটো জিনিস দেখা হয়। ওকে, এখন তাহলে দেখার বিষয় এটি কিভাবে কাজ করবে। এই 45 টেস্ট বলার কারণ তো আমরা জানলাম যে স্যাম্পলটা যেটা স্পেসিমেনটাকে হোল্ড করা হবে সেটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হোল্ড করা হবে, সেজন্য।
বলা হচ্ছে স্যাম্পলস আর মাউন্টেন অন এ ফ্রেম, এরকম একটা ফ্রেম, আমরা রেজার দেখছি না, রেজার দিয়ে দাড়ি কাটি, এরকম রেজারের মতো একটা ফ্রেম, সেখানে ফেব্রিকটা লাগানো থাকে, এই ফ্রেমটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, held in a special apparatus at angle 45, তারপরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুলানো। A standardized flame is applied to the surface near the lower end of the specified amount of time. এইখানে এই গ্যাস ফ্লেমে একটা গ্যাস আগুন দেওয়া হয় একটা স্পেসিফাইড টাইমে লোয়ার সারফেস। ওকে, the flame travels up the length of the fabric to trigger of string, which drops of the weight and stop the timer and burn through. এইখানে দেখেন একটা সুতা দেওয়া আছে, একটা সুতা দেওয়া আছে, দেখেন এই যে একটা ওয়েট দেওয়া আছে এখানে, এই যে সুতাটা দেওয়া আছে আমি দেখাচ্ছি, এইখান দিয়ে ফেব্রিকের সামনে দিয়ে এইখানে এইখানে যুক্ত হচ্ছে। ওকে, এই সুতাটার কাজ কি, যে আমার ফ্লেমটা যে এই পর্যন্ত পৌঁছে গেছে সেটা বুঝবো কেমনে। তো এখন যখন এইখানে আগুন ধরাই দিবেন তখন এটা কি হবে, আগুন ধরাই দিলে এটা পুড়তে 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 যখন এইখানে চলে যাবে at the end of the sample, তখন আমার এই সুতাটা সহ পুড়ে যাবে কিনা, পুড়ে যাবে। সুতাটা যখন পুড়ে যাবে তখন এই ওয়েটটা কি পড়ে যাবে না, মনে করেন এরকম একটা ওয়েট ঝুলানো আছে সুতা দিয়ে, সুতাটা যদি উপরে পুড়ে যায় তাহলে এটা কি পড়ে যাবে না, এটা তো এভাবে পড়ে যাবে। তো যখন পড়ে যাবে তখন টাইমারটা অফ হয়ে যাবে, ওই ওয়েটটার সাথে টাইমারের সেন্সরটা লাগানো আছে। তাহলে আমার এখান থেকে কত সময় জুড়ে এটা টাইম কাউন্ট হইতে থাকবে স্টপ ওয়াচের মতো, এখান থেকে কত সময় জুড়ে আমার এটা হলো, অর্থাৎ উঠতে কত সময় লাগলো সেটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে কত সময় ধরে আগুন ধরতেছে এবং কত সময় লাগতেছে এটা পুড়ে যেতে, আমরা ভিডিও দেখবো দুটো, সেটা আমরা এখান থেকে পেলাম। So the time required for the flame travel, length of the fabric and break of the trigger string recorded as the fabric. আপনারা কি বুঝতে পেরেছেন যে একটা ক্লাম্পে আমার স্যাম্পলটাকে ইয়ে করা হয়, লাগানো হয়, তারপর সেটির এখানে আগুন লাগানো হয় এবং এটা কতখানি পুড়ে যাচ্ছে, পুড়ে গিয়ে ইন প্রান্ত পৌঁছাতে কত সময় লাগছে, এই দুটো জিনিস দেখবো। তাহলে যে স্যাম্পলটার পড়তে যত দেরি হবে তাহলে সেই স্যাম্পলটা তত ভালো স্যাম্পল, অর্থাৎ তত বেশি ফ্লেম রিটার্ডেন্ট। ঠিক আছে, তাহলে যেটা দেরি হচ্ছে আর যেটা দ্রুত পুড়ে যাচ্ছে তাহলে তো সেটা আর ফ্লেম রিটার্ডেন্ট না। ওকে, চলো ডিটেলস একটু দেখি আমরা, ডিটেলস কি বলছে। বলা হচ্ছে এটার জন্য কি কি দরকার, এরকম একটা ইকুইপমেন্টের আছে 45 ফ্ল্যামেবিলিটি টেস্টার, যেটা আমরা দেখলাম। দেন প্রি-কাট ফেব্রিক স্যাম্পল আমাদের রেডি করে রাখতে হবে, স্যাম্পল ফ্লেম উইথ 4 ক্লিপস, 4টা ক্লিপস দিয়ে থাকবে, ব্রাশিং ডিভাইস, একটু ব্রাশ করে দিতে হবে উপরটা ল্যাপিং গুলো, এন্ড 5/3 মার্সারিজ সুইং থ্রেড, 3 প্লাই আর কি, যে সুইং থ্রেডটা থাকবে এটা সুতা আর কি, মনে করো 3 প্লাই, এন্ড ডাবল সাইডেড টেপ ফর স্লিপারি ফেব্রিক্স অনলি, যদি এরকম পিচ্ছল কোনো ফেব্রিক স্পার্কার যেটা দিয়ে আগুন ধরাবো। ওকে, এগুলো লাগবে। স্যাম্পল প্রিপারেশনটা কিভাবে হবে, লন্ড্রিয়েবল আর ড্রাই ক্লিনেবল ফেব্রিক্স, যেগুলো আমরা ওয়াশ করি বা ড্রাই ক্লিন করি বা ধোয়া যায়, এরকম বলা হচ্ছে 12টা স্যাম্পল কাটতে হবে, 6.5 ইয়ার্স বাই 2 ইয়ার্স কেটে নিতে হবে, and 6 from original fabric, 3 warp and 3 wipe direction, and 6 from laundry or dry clean, 3 warp and 3 wipe direction। ঠিক আছে, ওয়াশ করে এবং ওয়াশ ছাড়া দুটো করে কেটে নিলাম, নিয়ে এগুলোকে টেস্ট করতে হবে, প্রত্যেকটার কমপক্ষে 6টা নিয়ে গড় করতে হবে টাইমিংটা, না হলে আসলে অ্যাকুরেট বলা যাবে না, যে কোনো কারণে একটা স্যাম্পল যদি তুমি করো সেটার প্রবলেম হতেই পারে। নন লন্ড্রিয়েবল আর নন ড্রাই ক্লিনেবল যদি কোনো ফেব্রিক থাকে তাহলে সেটার একটাই হবে, সেটা তো যেহেতু নন ড্রাইয়েবল বা নন লন্ড্রিয়েবল, সেটা 2 ইয়ার্স স্যাম্পল কেটে নিতে হবে ওয়ার্প এন্ড ওয়াইপ ডিরেকশনে, আর যদি নিট হয় কোটস এবং অয়েলস। এখানে সেই স্যাম্পল প্রিপারেশনটা দেখানো হচ্ছে, স্পেসিমেন প্রিপারেশন, স্যাম্পলটা কেটে নেওয়া হচ্ছে, এটা সেই স্পেসিমেন হোল্ডার, এই স্যাম্পলটাই এখানে প্লেস করা হবে, তারপর দুই পাশে ক্লিপ দিয়ে আটকানো হবে, তাহলে সেটা হয়ে গেল।
একটা নির্দিষ্ট টেনশনে, তাহলে এরপর এই স্যাম্পলটাকে এখানে আমরা প্লেস করতেছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস করলাম। প্লেস করার পর এখানে এই গ্যাস শিখাটাতে আগুন ধরাই থাকে, টাইমার প্রেস করলে টুপ করে পড়ে যায়, পড়ে গিয়ে আগুন ধরা শুরু করে। এন্ড এটা হচ্ছে দি 45 ফ্লেম রিটার্ডেন্ট টেস্টার। আপনারা তো বুঝতে পেরেছেন বোধহয়। ওকে, নাও বলা হচ্ছে অল ফেব্রিক আর ওভেন ড্রাইড 30 মিনিটস এর 105 ডিগ্রি সেন্টিগ্রেডে। কেন? কারণটা হচ্ছে যে দেখেন, আমাদের যদি স্যাম্পলে ময়েশ্চার থাকে বা এই ধরনের কোনো কিছু থাকে তাহলে তো সেটা আগুন ধরবে না, শুকনো ফেব্রিক কি আগুন বেশি ধরবে? তো আমাদের কিন্তু টেস্ট করার সময় সবগুলো ফেব্রিক একই কন্ডিশনে করে নিতে হবে। সেজন্য আমরা যদি 105 ডিগ্রিতে ওভেন ড্রাই করি তাহলে কি আমাদের জলীয় বাষ্প যেগুলো আছে সেগুলো চলে যাবে, এটা আমরা জানি। তাহলে সেটা করে নিব, তাহলে সবগুলো ফেব্রিকের ইনিশিয়াল কন্ডিশন একই রকম হবে। All fabric should be placed in a desiccator at least 15 মিনিট বিফোর টেস্টিং। ডেসিকেটরে রেখে দিতে হবে। ডেসিকেটর কি? এটা ক্লোজড কাচের বয়াম বলতে পারো। ফলে ওই যে ওভেন ড্রাই করার পরে যে খসখসে ভাবটা সেটা থাকবে না, অর্থাৎ অ্যাকচুয়াল একটা লেভেলে চলে আসবে। দেন সিকিউর স্যাম্পল ইনটু ফ্রেম ইউজিং 2 ক্লিপস অফ ইচ সাইড, এন্ড তারপর সেটাকে আমরা একটু ব্রাশ করে দিয়ে যেন ইয়েগুলো নেপড ফেব্রিক গুলো ব্রাশ করে দিব। পাইল টর্চ, যেমন আপনি যদি ভেলভেট টেস্ট করতে চান তো সেই ক্ষেত্রে একটু ব্রাশ করে দিব, কারণ ব্রাশ যদি না করে দেই তাহলে পাইল গুলো শুয়ে থাকতে পারে, সেক্ষেত্রে আগুন ধরতে কম বেশি হতে পারে, অর্থাৎ এক্সাক্ট যে মানটা সেটা আমরা নাও পেতে পারি। প্রিপেয়ারিং দ্য ফ্ল্যামেবিলিটি টেস্টার কি বলতে হবে? বলা হচ্ছে মেইন পাওয়ার সুইচ অফ, লেফট সাইড অফ দ্য ফ্রন্ট প্যানেল, টাইমার ইজ 0, মুভ দ্য রাইট ব্যাক ইউজিং, খুবই বলা হচ্ছে এই ছবিটার কথা একটু মনে করো, আমরা যাব ছবিটাতে। Using the level and lock at the panel, and please sample holder instrument sample rack the longest frame on the top using leveler slide and unit sample একটু লেভেল করে নিতে হবে। এমআরসিএস স্যাম্পল দিয়ে আগুন ধরিয়ে দিব। প্রসেস আর কিছুই নাই, আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। তাহলে আপনাদের এই মুহূর্তে আমি ভিডিওটা শেয়ার করছি। 1 মিনিট সময় দিবেন আপনারা আমাকে, 1 মিনিট সময় দিবেন। 45 ডিগ্রি টেস্ট পেয়েছি। ওকে, আপনারা দেখবেন 45 ডিগ্রি টেস্ট। এই ভিডিওটা পরে আরেকবার দেখে নেবেন, এটা টেস্টেক্স এর একটা ভিডিও। তো এখানে স্যাম্পলটা প্রিপারেশন করছেন উনি, পাইলড ফেব্রিক হলে বা একটু ন্যাপিং করে নিচ্ছেন, ব্রাশিং এর যে কথাটা বলা হলো, স্যাম্পলটার 2 প্রান্ত একটু ব্রাশিং করে নিচ্ছেন। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথম থেকেই দেখেন আপনারা। এটা হচ্ছে সেই মেশিন আমাদের, এটা হচ্ছে সেই হোল্ডার, এটা স্পেসিমেন আগে থেকে কাটা আছে। তো যেহেতু পাইল ফেব্রিক সেহেতু উনি একটু ব্রাশ করে নিচ্ছেন। তো এমনি ফেব্রিকও আপনি ব্রাশ করে নিতে পারেন উভয় প্রান্ত, বাট ব্রাশ করলে সবগুলো ফেব্রিকের করে নিতে হবে, অর্থাৎ একই কন্ডিশনে। ঠিক আছে, ব্রাশ করা শেষ হলে আমরা স্যাম্পল হোল্ডারে লাগাবো। আমরা একটু দেখবো ভিডিওটা, তাহলে আমাদের যে কনসেপ্টটা আমি এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি সেটি ক্লিয়ার হবে। এটা হচ্ছে আমাদের সেই ক্লিপ। স্যাম্পলটা প্লেস করা হচ্ছে। তারপর হোল্ডারটা লাগানো হলো। মেশিন অন করব, মোটর ভ্যাকুয়াম জিরো করে নিতে হবে, পারদ লেভেল ঠিক করে নিতে হবে। এই যে আমাদের ময়েশ্চারাইজড অর্থাৎ 5/3 মার্সারাইজড কটন, এই যে টোটা সুতার টোটা দেখতে পাচ্ছ। ওকে, এটা হচ্ছে গ্যাস ফ্লেম। এটা দিয়ে আমরা ফ্লেমটাকে কন্ট্রোল করতে পারি যে কতটুকু হবে। এই যে এটা মেপে নিলাম, ওখানকার যে ইয়েটা থাকবে ইনস্ট্রুমেন্ট সেটা অনুসারে ফ্লেমটা মেপে নেব। ফ্লেম মেপে নেওয়া হয়ে গেল।
স্যাম্পলটা হোল্ড করলাম, এটার সেটিংটাই হচ্ছে 45 ডিগ্রি। আবার স্যাম্পল লাগানোর সময় যেন পুড়ে না যায়, ঠিক আছে? ওকে, এরপর মার্সারাইজড কটন, তাহলে উপর দিয়ে দেওয়া হলো। এই যে লোডটা হাতের মধ্যে দেখতেছো, এটা এক এক সিস্টেম থাকতে পারে, এখানে এই সিস্টেম আছে। আমরা যে ছবিটা দেখলাম সেখানে আলাদা একটা ওই দিকে ছিল। এটা এখানে সেন্সর রয়েছে, এটা নিচে পড়লেই পুড়ে গেলে টাইমারটা অফ হবে। এরপর এটাকে ক্লোজ করে দেব। এটা কিন্তু অক্সিজেন শূন্য না, আবার অক্সিজেন তো অবশ্যই আছে, নাহলে পুড়বে। ওকে, সব রেডি। মেশিন অন করব, প্যারামিটারস গুলো ঠিক করে নেব। ইগনিশন টাইম কতটুকু এবং বার্নিং টাইম দুটোই এখানে কালেক্ট করবে তারা। আগুন ধরতে কত সময় লাগছে এবং পুড়তে কত সময় লাগছে। তাহলে এই যে ফ্লেম পড়ে গেল, এটা ইগনিশন টাইম কাউন্ট হচ্ছে। এবং কত সেকেন্ড? 2-3 সেকেন্ড ছিল। তাহলে 2-3 সেকেন্ডে আগুন ধরে গেছে, এবং এটা কি এখন পুড়তেছে। ইগনিশন টাইম কিন্তু কালেক্ট হয়ে গেছে। বার্নিং টাইম, এই যে ফুটতে ফুটতে দেখেন উপরে গিয়ে এই সুতাটা পুড়ে গেল, আর এই যে সেন্সরটা টুপ করে পড়ে গেল। তাহলে সেন্সরটা যখন টুপ করে পড়ে গেল, আমি একটু টেনে দিই, এই সেন্সরটাই পাশে দেখবেন, এই যে যেটা ঝুলে আছে ওয়াইরটা, সেটা টুপ করে পড়ে গেল, এই যে পড়ে গেল। এবং সেন্সরটা পড়ে গেলে টাইমিংটা অফ হল। দেখেন এখানে ইগনিশন টাইম 1 সেকেন্ড, বার্নিং টাইম 19.4 সেকেন্ড। আমরা কিন্তু মান পেয়ে গেলাম, ঠিক আছে? এটি হচ্ছে 45 টেস্ট। এইরকম করে আমাদের যে 6টা স্যাম্পল আছে সেই স্যাম্পল গুলো টেস্ট করতে হবে। তারপর যে 3টা মান আছে বা 6টা মান আছে সেগুলো গড় করে আমরা এখানে তাই বলা হচ্ছে যে পারফর্মিং অন দ্য টেস্ট, টার্ন অন দ্য মেশিন পাওয়ার, তারপরে সুইচ, সিলেক্ট দ্য অটো ইমপ্ল্যান্ট পাইপ 2 কতক্ষণ দিবেন বা ম্যানুয়াল, ঠিক আছে? টাইম সেটিং, প্রেস স্টার্ট বাটন, অন অফ, এই তো। ক্যালকুলেট দ্য arithmetic mean of flame speed for 12 স্যাম্পল, যত বেশি করবেন তত ভালো, গড় করবেন, and add the times distributed by 6 or 12 and যত সেকেন্ডস পাবেন। তাহলে যেটার উঠতে যত বেশি সময় লাগবে সেটা আমাদের তত ভালো। ক্লিয়ার আপনারা? ওকে, তো ফ্ল্যাম প্রুফ আর ফ্ল্যাম রেজিস্ট্যান্ট ফিনিশ সম্পর্কে তাহলে একটু কথা বলি, যে এগুলো কিভাবে করা হয়। বলা হচ্ছে স্পেশাল কেমিক্যাল ফিনিশ প্রসিড হ্যাভ বিন ডেভেলপড উইথ রিডিউস ফ্লামেবিলিটি অফ দ্য ট্রিটেড ফেব্রিক। সাম রিসেন্ট ডেভেলপমেন্টস হ্যাভ lead to the introduction of the such finishes as Provan, Anti-Phelam, তারপরে লাইফ গার্ড, এগুলো দিয়ে সাধারণত করা হয়। বলা হচ্ছে বি পার্মানেন্ট এন্ড নট ডিসেবল দ্য ফার্স্ট লান্ড্রি ক্লিনিং, নন টক্সিক, ইরিটেড স্কিন, এই ধরনের প্রপার্টিজ থাকে। হ্যাঁ, তারপর বোরন, বোরাক্স, এগুলো দিয়ে সাধারণত ফ্লেম রিটার্ডেন্ট জিনিসটা দেওয়া হয়ে থাকে। তো মেকানিজম অফ দ্য ফ্লেম রিটার্ডেন্সি কিভাবে হয়, বলা হচ্ছে যে কোনো পদ্ধতিতে হতে পারে টেকনিকে, বাই কুলিং এরিথমেটিক প্রসেস, এরিথ্রোথার্মিক প্রসেস, যে তাপটা উৎপন্ন হয়, এই তাপের ফলে কিন্তু বাকি ফেব্রিক গুলো উত্তপ্ত হয়। তো এখন যদি তাপটাই উৎপন্ন না হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে না, আগুন ধরবে না। তো এইটাকে কন্ট্রোল করে করতে পারি বাই ফর্মিং প্রটেক্টিভ লেয়ার। আমরা ফেব্রিকের উপরে প্রটেক্টিভ লেয়ার দিতে পারি। বলা হচ্ছে the heat transfer is the impregnated and fewer pyrolysis gases are evolved and oxygen is stored. Okay, by dilution, বলা হচ্ছে substance which are inert gases and decomposition dilute fuel and solid and gaseous fluid. The concentration of combustible gas flow under the ignition limit. অর্থাৎ আগুন ধরতে যে পরিমাণ গ্যাস দরকার সেটাকে ডাইলিউট করে দেওয়া যেতে পারে, অর্থাৎ অক্সিজেন পরিমাণটা কমিয়ে দেওয়া যেতে পারে, বা যে সমস্ত গ্যাসের কারণে আগুনটা ধরে সেই সব ইনার্ট গ্যাস দিয়ে সেগুলোকে ডাইলিউট করে দেওয়া যেতে পারে, ফলে সেখানে আগুনটা ধরবে না। রিঅ্যাকশন ইন গ্যাস ফেজ, বলা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম কম্বাশন প্রসেস উইল টেক প্লেস দ্য গ্যাস ফেজ এট কুড ইন্টারাপ্ট বাই দ্য ফ্লেম রিটার্ডেন্টস। তো এই গ্যাস ফেজ যেটা, যখন আমার ইয়েটা উৎপন্ন হচ্ছে ফ্রি রেডিক্যালটা, সেটা বন্ধ করে দেওয়া যেতে পারে। রিঅ্যাকশন ইন দ্য সলিড ফেজ, বলা আছে ব্রেক ডাউন দ্য পলিমার ওয়ান মেকানিজম। তো সেই সলিড ফেজের ক্ষেত্রে যে টেম্পারেচারটা সেটাকে আমরা রিমুভ করতে পারি। তো এগুলোর মাধ্যমে, বা টেম্পারেচার শুধু না,
সলিড ফেজে তাই হয় যে টেম্পারেচারটা যখনই ফেব্রিক বা কোনো সাবস্টেন্সে লাগে তখনই সেটা উত্তপ্ত হয়। তো আমাদের কাজ হবে যেন এটা না সেই পর্যন্ত না পৌঁছায়, তাহলেই কিন্তু সেটা উত্তপ্ত হবে না। তো এই মোটামুটি টেকনিক। আর একটু ডিটেলস যখন আপনারা ফিনিশ সম্পর্কে পড়বেন তখন জানবেন কেমিক্যাল ফিনিশ দেওয়া হয় বা আরো অনেকগুলো। তো কেমিক্যাল ফিনিশটাই জনপ্রিয় বিভিন্ন প্রকার কেমিক্যাল দিয়ে। বলা হচ্ছে টাইমস অফ ফ্লেম রিটার্ডেন্টস, সেগুলো কিরকম? ব্রোমিনেটেড ফ্লেম রিটার্ডেন্টস, ক্লোরিনেটেড ফ্লেম রিটার্ডেন্টস, ঠিক আছে, ফসফরাস কন্টেইনিং ফ্লেম রিটার্ডেন্টস, নাইট্রোজেন কন্টেইনিং ফ্লেম রিটার্ডেন্টস, এছাড়াও ইনঅর্গানিক ফ্লেম রিটার্ডেন্টস, নানা প্রকার ফ্লেম রিটার্ডেন্টস রয়েছে যেগুলো দিয়ে সাধারণত আমরা ইয়েটা দিয়ে থাকি, ফ্লেম রিটার্ডেন্টস এটা প্রকাশ মানে ফিনিশটা দেই। তোমাদের যদি কখনো এগুলো নিয়ে কাজ করতে ইচ্ছে হয় আসবেন। এই কেমিক্যাল দিয়ে সাধারণত ট্রিটমেন্ট করলে আমাদের স্যাম্পলটা একটু পরে পড়ে, এগুলো নিয়ে প্রচুর কাজ হয়। তো বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি, আপনারা মন চাইলে আসতে পারেন, আমাদের এখানে কাজ করা যাবে, যেহেতু এটা টেস্টের জন্য এক্সট্রা কিছু মেশিন দরকার নেই। তো এখন আমাদের আরেকটি ভিডিও বাকি ছিল, আমি সেটিও আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেটি হচ্ছে ভার্টিক্যাল টেস্টের। তো এবার একটু সময় দিবেন, আমি ভার্টিক্যাল টেস্টের স্যাম্পলটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এটা বাইরের একটা ল্যাবের, আমরা ভার্টিক্যাল টেস্টের টেস্টটা দেখবো, উনি করে দেখাবেন আমাদের। এটা বাইরের ইয়ের ল্যাব। এনারা ফ্লেম রিটার্ডেন্ট নিয়ে সাধারণত কাজ করে, বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন। দেখেন পড়াশোনা যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেশনে না যাবে ততক্ষণ তো সেটার কোনো সেভাবে ভ্যালু আমরা অ্যাড করতে পারি না বা মূল্য নেই বলা যেতে পারে। তো উনি ফ্লেম রিটার্ডেন্সি ভার্টিক্যাল টেস্টটা আমাদেরকে দেখাবে, আমরা একটু। তো এখানে নানা প্রকার ইকুইপমেন্টস আমি একটু টেনে দিচ্ছি। তো আমাদের স্যাম্পলটা উনি 125/13, আমরা 125/11, যেটাই সমস্যা নেই, কেটে নিতে হবে। তারপর একটা চেম্বার আছে যেখানে স্যাম্পলটা প্লেস করতে হবে। এই যে আমার স্যাম্পলটা লাগাচ্ছে, সুইচ অন করতে হবে। এগুলো খুবই কমন, আমাদের টেস্টটা দেখা দরকার। স্যাম্পলটাকে একটা ক্লাম্পের সাহায্যে এভাবে লাগাবে এবং তারপর এটা খুবই সহজ সেটিং, আমরা করতে পারবো, ঠিক আছে। ওকে, যে স্যাম্পলটা করবে স্যাম্পলটা এই গ্যাস ফ্লেমের সাথে সেট করলে মেপে নিচ্ছে। সেটা স্যাম্পল কিন্তু ফেব্রিক হতে পারে, সেটা কিন্তু যে কোনো প্রকার কম্পোজিট ম্যাটেরিয়াল হতে পারে, একটা কাঠও কিন্তু হতে পারে, যে কোনো কিছু কিন্তু হতে পারে। এই টেস্টের মাধ্যমে সবগুলি করা যাবে। ফ্লেমের যে হাইটটা সেটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। ল্যাম্পও দিয়ে করে ফেলবো নাকি আমরা? ল্যাম্পের ইয়েতে কুপি বাতি আগুন ধরে দিয়ে ফ্লেম হাইট কিন্তু ওখানেও মাপছে, দেখছো ওখানে যে ইয়ে চিহ্নটা, ওইটা দিয়ে মেপে ফেলছে। এরপরে এটাকে আগুন ধরানো হলো এবং এটা কতটুকু পুড়ে যাচ্ছে নির্দিষ্ট সময়ে, ওখানে 12 সেকেন্ডের মতো ছিল, আমরা সেটা অ্যানালাইসিস করি। তারপর সেই দুটো থেকে আমাদের যে এটা অর্থাৎ কোনটা কম হলো কোনটা বেশি হলো সেটা বের করবো। তো এই ছিল আমাদের ভার্টিক্যাল স্ট্রাইপ টেস্ট। এটি ফেব্রিকের ক্ষেত্রে দেখাচ্ছে না, অন্য কিছুর ক্ষেত্রে দেখাচ্ছে। ওকে, তো ভার্টিক্যাল স্ট্রাইপ টেস্টটা আমরা এভাবে করতে পারি, আমাদের ইনিশিয়াল যে সাপোর্ট রয়েছে সেগুলো দিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই। টেস্টেক্সের একটা ভিডিও আছে সম্পর্কিত, এটা যদি আপনারা দেখেন, টেস্টেক্সের ভিডিওগুলো ভালো, আমরা ল্যাব বেসড অনেক ভিডিও করেছেন।
ভার্টিক্যাল স্টেপ টেস্টের জন্য গ্যাস ফ্লেমটা এখানে যাবে। এটা হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল, প্রথমে হরিজন্টাল দেখাচ্ছে, সেম জিনিস কিন্তু এটা শুয়ে আছে আর এটা সেইভাবে। তাহলে আগুন ধরে গেল, এটা হরিজন্টাল। এটা ওই যে যেভাবে বারবিকিউ করি আমরা, দেখতে পাচ্ছেন আপনারা, তাহলে তখন ধরলো এবং পুড়ে গেল। এটা হরিজন্টাল। আমরা ভার্টিক্যালটাও দেখবো, হরিজন্টালটাও দেখলাম, টেনে দিচ্ছি। হ্যাঁ, ভার্টিক্যালটা শুধু উপরে দেবো। এটাকে ভার্টিক্যাল বানাই দিবে। আচ্ছা, আমরা একটু টেনে দিয়ে দেখি, কারণ অনেক সময় লাগছে। এটাও ভার্টিক্যালি, হরিজন্টালি। একটু ভার্টিক্যালটা দেখবো, ভার্টিক্যালটা জাস্ট হ্যাঙ্গিং করা থাকবে আর কিছু না। কি হলো এখানে, কি সব এই যে এটা ভার্টিক্যাল টেস্ট। শব্দ কোথা থেকে, শব্দ কার ইয়ে থেকে? সারোয়ার খান, শুক্রবারে গান শোনা শুনতেছেন ভালো, আমাদের সবাইকে শোনাচ্ছেন কেন? এটা দেখেন, তাহলে স্যাম্পলটা ভার্টিক্যাল আছে, জাস্ট এখানে আগুন ধরিয়ে দিচ্ছি। এই যে জিরো করে নিয়ে স্টার্ট করে দিব মেশিন। এই যে আগুন ধরে গেছে, তাহলে কতখানি পুড়ে গেল সেটা দিয়ে বের করতে পারবো। খুবই সহজ এবং বোধগম্য। আশা করি আপনারা দুটো টেস্ট সম্পর্কেই ক্লিয়ার। তাহলে এটা ভার্টিক্যাল স্টেপ টেস্ট অথবা হরিজন্টাল স্টেপ টেস্ট প্লাস হচ্ছে 45 টেস্ট, এই তিনটা টেস্ট আমরা রিকমেন্ড করতে পারি ফ্ল্যাম রিটার্ডেন্সি টেস্টের জন্য। ঠিক আছে, ওকে, আমরা দেখলাম ভিডিওগুলো। এখন সামারাইজ করলে যেটি দাঁড়ায় আমাদের এই লেকচারের ক্ষেত্রে, আমরা সেরকম তাহলে কি দেখলাম? প্রথম থেকে কিছু সংজ্ঞা ছিল আমাদের, ফ্লেমেবিলিটি, ফ্লেম রেসিস্টেন্স, বিভিন্ন প্রকার ডেফিনেশন ছিল, ফ্যাক্টরস গুলো ছিল কোনগুলো ফ্লেম অ্যাটেন্ডেন্স কে, রেসিস্টেন্স কে অ্যাফেক্ট করবে, দেন একই সাথে ফ্লেমেবিলিটির সংজ্ঞার পরে এফেক্টের পরে তারপরে মেকানিজম ছিল কম্বুশনের, তারপরে ছিল রেট অফ বার্নিং, তারপরে টাইমিং টেস্ট অর্থাৎ ভিজুয়াল
টাইমিং টেস্টের ক্ষেত্রে দুই প্রকার হয়, একটা ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল। আমরা এখানে ভার্টিক্যালটা বর্ণনা করেছি, আমরা হরিজন্টালটাও যেহেতু ভিডিও দেখলাম সেটিও বলতে পারি। হোপ টেস্ট ছিল এবং একটি সাথে 45 টেস্ট, সেটির ভিডিও আমরা দেখেছি, প্রসিডিউর এন্ড সর্বশেষ আমরা যেটা দেখেছি ফ্ল্যাম রেসিস্ট্যান্ট ফিনিশের কিছু টেকনিক এবং কিছু নাম যেগুলো দিয়ে ফ্ল্যাম রেসিস্ট্যান্ট ফিনিশ দেওয়া হয়। তো সবাইকে ধন্যবাদ এই লেকচারের জন্য।